পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। দেখো যে বর্তমানে পশ্চিমবঙ্গে একটা চাকরির মেলা চলছে বলতে পারো, যে একদিকে ডব্লিউপি কনস্টেবল, ডব্লিউপিএসআই, কেপি কনস্টেবল, কেপিএসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অন্যদিকে হচ্ছে তোমার এসএসসি চলছে, প্রাইমারি ইন্টারভিউ সামনে রয়েছে, গতকাল ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেল, চারিদিকে বিভিন্ন একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো গতকাল অর্থাৎ 28শে ডিসেম্বর যে ক্লার্কশিপের যে পরীক্ষা হলো, মেন্স পরীক্ষা হলো, সেই হিসাবে কেপিএসআই মেন্সে যারা বসতে চলেছে, মানে যারা আগামীকাল যারা পরীক্ষায় যারা পার্টিসিপেট করতে যাচ্ছ, তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস এখানে আলোচনা করব, এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে আরো যে সমস্ত বিষয় নিয়ে ডাউট আছে সেইগুলো আমি আলোচনা করে দিই। তার কারণ হচ্ছে একটা একটা করে টপিক নিয়ে এত ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয়, সেই কারণে একটা ভিডিওতে সব বলে দেওয়ার চেষ্টা করছি এবং ভিডিওটা একটু লেন্দি হতে পারে। সেটা কি, যে ডব্লিউপি কনস্টেবলের রেজাল্ট কবে আসবে? দেখো, যেটা শোনা যাচ্ছে, মানে আগে ভাইরাল হয়েছিল যে 5 তারিখ থেকে পিএমটি পিইটি হবে, অনেকে ভাবছে যে এখনো রেজাল্ট এলো না, তাহলে হবে কি হবে না। কিন্তু পিআরবি বোর্ড যে কোনো কিছু করতে পারে, অর্থাৎ 3-4 দিন 5 দিন আগেও রেজাল্ট পাবলিশ করতে পারে। তো রেজাল্ট আজকে থেকে আসার সম্ভাবনা, আজকে থেকে 31 তারিখের মধ্যেও কিন্তু রেজাল্ট দিতে পারে। আজকে নাও হতে পারে, আগামীকালও দিতে পারে, বা হচ্ছে পরশুদিনও দিতে পারে, কিন্তু 31 তারিখের মধ্যে অবশ্যই দিয়ে দেবে। পিএমটি পিইটি যেটা হয়েছে 5 তারিখ থেকে হওয়ার সম্ভাবনা, বা 2-1 দিন হয়তো পিছতে পারে, কারণ যেটা বহরমপুর যেটা স্টেডিয়ামে যেটা হওয়ার কথা বহরমপুরে, সেখানে দেখা যাচ্ছে যে একটা ভাইরাল হয়েছে, সেটা 8 তারিখ থেকে শুরু হচ্ছে, 8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো মোটামুটি 8ই জানুয়ারি থেকে হয়তো 21 তারিখ পর্যন্ত চলবে, এই বা 18 তারিখ পর্যন্ত হয়তো চলবে। মানে ওয়ার্কিং ডেজ মোটামুটি যেটা দেখলাম, হয়তো 11-12 দিন ধরে তোমাদের পিএমটি পিইটি হবে, এবং 5টা জোনে হবে। কাট অফের ব্যাপার যেটা এর আগেও বলেছি, যে কাট অফের ব্যাপার মোটামুটি 45-46, বা দেখো যে এটা এক্সপেক্ট করা যাচ্ছে না, কারণ যেহেতু আরো 3টে কোশ্চেন বাতিল করা হলো, একরকম 4টে কোশ্চেনে বাতিল করা হয়েছে বলতে পারো। তো অবশ্যই কাট অফ যেটা আমি একটা বলেছিলাম যে 46-48, সেখান থেকে হয়তো আরো 3-4 নাম্বার কমে যেতে পারে। তাই 40-এর আশেপাশে যারা আছে অবশ্যই জোর কদমে মাঠ প্রিপারেশন করা উচিত। আমি এই বিষয়ে কিছু বলছি না, কারণ আলটিমেট মাঠটা তো করো। সেই সঙ্গে যে কেপি কনস্টেবলের ব্যাপার আছে, ডব্লিউপি কনস্টেবলের সঙ্গে একই সঙ্গে ডব্লিউপি কনস্টেবলের মাঠ শেষ হবে, 2-1 দিন পরে কেপি কনস্টেবলের মাঠ হয়ে যাবে। তো কেপি কনস্টেবলেও যারা মোটামুটি, এখানে যেহেতু কেপি কনস্টেবলে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে, তো এই জায়গাতে যাদের 50+ নাম্বার আছে, 50+ যাদের স্কোর আছে ইউআর ক্যাটাগরি, তোমরা অবশ্যই মাঠের প্রিপারেশন করো। ফ্রিলি রেজাল্ট মোটামুটি ধরে রাখো যে জানুয়ারি মাসের 10 তারিখ নাগাদ ওইদিকে কেপি কনস্টেবলের রেজাল্ট পাবলিশ হচ্ছে। তো এখানেই বলে রাখি যে কেপি কনস্টেবলের মেন্সের জন্য যারা প্রিপারেশন করতে চাইছো, 7797427427 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। বা ডব্লিউবিপিএসআই প্রিলিমসের কথাটা আলোচনা করছি, যে এখনো ডব্লিউবিপিএসআই দের হাতেও 1 মাস সময় রয়েছে, ডব্লিউবিপিএসআই মেন্স 1 মাস সময় আছে। তো যারা হয়তো বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন করতে পারোনি বা নিতে পারোনি, যদি চাও শেষ মুহূর্তে পরীক্ষা প্রস্তুতিতে ডব্লিউবিপিএসআই মেন্সের জন্য অ্যাডমিশন নিতে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে জয়েন করে নিতে পারো। এবার চলে আসি, দেখো যে এটাই যে ডব্লিউপিএসআই এর মেন্স, এটা ডব্লিউপিএসআই যে মেন এক্সাম, ঠিক আছে, ডব্লিউপিএসআই এর যে মেন এক্সাম সেটা কবে হতে পারে? ওটাই বললাম যে অনেকে হয়তো বলছো যে এই যে মাঠের গ্যাপ আছে ডব্লিউপি বা কনস্টেবল বা কেবি কনস্টেবল, তার মাঝে হয়ে যেতে পারে। আমার মনে হয় না যে হবে, হয়তো ওইগুলো মাঠ কমপ্লিট হওয়ার পরেই হবে। মানে হতে পারে একদম জানুয়ারি লাস্টের দিকে, বা হতে পারে ফেব্রুয়ারি ফার্স্ট, জানুয়ারি লাস্ট বা ফেব্রুয়ারি ফার্স্টের দিকে তোমার পরীক্ষা হবে। এবার দেখো যে আসল যে মেন কথায় আসছি, যে কেপিএসআই এক্সাম টিপস, কেপিএসআই মেন এক্সাম টিপস, অর্থাৎ আগামীকাল যে কেপিএসআই এর মেন এক্সাম রয়েছে, আমি ক্লার্কশিপের যে ধরনের কোশ্চেন হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা জিনিস বলতে চাই। সেটা কি, যে প্রথমেই আসছি আমি বেঙ্গলি এবং ইংলিশ পেপারটা নিয়ে, যে এই পরীক্ষার একদিন আগে যে ব্যাপারটা এখনো আছে, যে সবাই প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স, কেউ এসআইআর নিয়ে করছো, কেউ বিশ্বকাপ নিয়ে করছো, কেউ অপারেশন সিন্দুর নিয়ে করছো, এরকম ধরনের উদ্ভট টপিক আসবে না। ধর্মীয় ব্যাপার বা যেগুলো হচ্ছে মানে কিছু একটা ডিসপিউট, দ্বন্দ্বমূলক জিনিস আছে, বা এরকম ধরনের জিনিস আসে না। বিশেষ করে রিপোর্ট রাইটিং এর টপিক এমনই আসবে যেটাতে জেনারেল নলেজ বা তথ্য সবার মধ্যে জানতে হবে, এরকম ব্যাপার নাও হতে পারে। কারণ দেখো, অপারেশন সিন্দুর এরকম একটা ব্যাপার যদি থাকে, তাহলে কি হবে, এখানে তো তোমাকে তথ্যটা জানতে হবে। তো সেই জেনারেল অ্যাওয়ারনেস সবার মধ্যে নাও থাকতে পারে। আমাকে যদি বলে এখন আমি নিজেই জানি না যে কিভাবে অপারেশন চালানো হয়েছিল, কেমন করে কি হয়েছিল, আমি তো নিজেই জানি না, কিভাবে আমি লিখবো?
এসআইআর নিয়ে যদি রিপোর্ট রাইটিং লিখতে বলে কি করে জানবো? এসআইআর নিয়ে আমি সত্যি বলছি এখন আমার এসআইআর নিয়ে দেখাই হয়নি যে ওটা কি জিনিস না জিনিস। তো এইরকমই ব্যাপার যে রিপোর্ট রাইটিং এর টপিক একটা এমনই দেওয়া হবে যে টপিকটা সমস্ত ক্যান্ডিডেটদের মানে কনসেপ্টের মধ্যে থাকবে ধারণাটা। এবার যার যত লিটারেচারে দক্ষতা আছে সে তত ভাষার মাধ্যমে সেটাকে ফুটিয়ে তুলবে। টপিক সাধারণত সেই রকমই হয়, তবে গতানুগতিক পদ্ধতিতে কিন্তু নাও হতে পারে, যেরকমটা ক্লার্কশিপ দেখালো। অর্থাৎ আমাদের কমন টপিক বলতে কিরকম হয়? কমন টপিক বলতে এরকম হয়, এই ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে হয়তো ধরো দেখা গেল যে কন্যাশ্রী, তারপরে চাইল্ড লেবার, তারপরে গ্লোবাল ওয়ার্মিং, এগুলো সবসময় একটা ট্রেন্ডিং টপিকের মধ্যে থাকে। অর্থাৎ বাংলা ইংরেজির ক্ষেত্রে একটাই টিপস দেবো, বাংলায় যদি রিপোর্ট রাইটিং একটা যদি 30 নম্বরের থাকে, যদি কমন চলে আসে যে সমস্ত জিনিসগুলো আমি তোমাদের সাজেশন করেছিলাম বা যারা পেড ক্লাসে করেছো, চলে এলে তো খুবই ভালো কথা, সেরকম লিখে আসবে। আর যদি না আসে, এখানে সময় তো অঢেল, কারণ একটা বাংলা রিপোর্টে 1 ঘন্টার সময় মানে অঢেল। লেখার আগে তুমি ভালো করে সাজিয়ে নেবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে লিখতে শুরু করবে না, টপিকটা লেখার আগে ভালো করে আগে মনের মধ্যে সাজিয়ে নেবে যে আমি এই স্টেপ বাই স্টেপ এইভাবে করতে করতে যাব, এবং সঠিক ফরম্যাটে লিখবে। ফরম্যাট মানে কি? যদি দেখো যে ডেইলি নিউজ পেপার আছে, সেই ক্ষেত্রে উপরে টাইটেল দেবে, শিরোনাম দেবে, আন্ডারলাইন করবে না, নিচে নিজস্ব সংবাদদাতা কথাটা লিখবে। তার নিচে যদি দেখো যে কোনো পার্টিকুলার ইনসিডেন্ট তুলে দিয়েছে, দিয়ে হয়তো কলকাতায় কোনো হয়তো অগ্নিকাণ্ড ঘটেছে, কি হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কলকাতার অ্যাড্রেস দেবে, বা অন্য কোনো জেলায় হয়তো কোনো রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে সেখানের অ্যাড্রেস দেবে। কিন্তু যদি এই সমস্ত কিছু না বলা থাকে, তাহলে জায়গার পরিবর্তে ওখানে ক খ গ শহর, ক শহর বা গ শহর, এইরকম ভাবে লিখবে। আর যদি দেখো যে সম্পাদকীয় মানে এরকম বললো বা খসড়া প্রতিবেদন বললো, তাহলে সেই ক্ষেত্রে শুধু জাস্ট উপরে টাইটেল দিয়ে নিচে যেরকম আমরা একটা এসে লিখি সেরকম ভাবে লিখতে শুরু করবে। বা খুব যদি বেশি হয় তাহলে নিজস্ব সংবাদদাতাটা না লিখলেও হবে, শুধু হয়তো ঠিকানা, যদি খসড়া প্রতিবেদন বলে তাহলে হচ্ছে XYZ এরকম একটা জায়গার নাম দিয়ে ডেট দিয়ে শুরু করে দেবে। এটা একটা ব্যাপার গেল। আর বঙ্গানুবাদের যে ব্যাপারটা আছে, বঙ্গানুবাদ সাধারণত 2018-19 সালের সেই নিয়মে হওয়ার কথা, সেরকম যদি হয় তাহলে অবশ্যই একটা প্যারাগ্রাফ থাকবে। সেই প্যারাগ্রাফ দিলে পরে কিন্তু তার যে মূল অন্তর্নিহিত ভাব, শুধু যে বাংলা ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি সেরকম করবে না, ঠিক আছে? ওর ভাবটাকে বুঝে তোমার নিজের ভাষায় লিখবে, পাংচুয়েশন মার্কস গুলো ঠিকঠাক দেবে, বানানগুলো ঠিকঠাক করে করো। অর্থাৎ এখন আর এই মুহূর্তে মাথা বোঝাই করে লাভ নেই, যে প্রচুর এদিক ওদিক যারা বিভিন্ন রিপোর্ট টপিক করছো তাদেরকে একটা জিনিসে বলা হচ্ছে যে জাস্ট ফরম্যাটটাকে ভালো করে বুঝে নাও, এবং প্রতি ধরনের হয়তো একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনের ফরম্যাট কি, একটা বন্যার ফরম্যাট কি, কোনো একটা এডিটোরিয়াল টাইপের ফরম্যাট কি, কিভাবে লিখতে হয়, জাস্ট এই ফরম্যাটগুলোকে ভালো করে উপলব্ধি করে যাও আজকের দিনে একটু বুঝে। আর মাথা বোঝাই করে এখন মুখস্থ করতে যাবে না। আর সব থেকে হচ্ছে ট্রান্সলেশন, মেন ইম্পর্টেন্ট, ট্রান্সলেশন প্রেসিস, কারণ এইগুলোকে আমরা অ্যাভয়েড করে গেছি। যারা WPSI সামনে পরীক্ষা রয়েছে তোমাদের জন্য ভীষণ কাজে লাগবে। KPSI তো আজ আর কিছু করার নেই, কারণ কালকেই পরীক্ষা। তো WPSI জন্য যাদের আছে তাদের ভালো করে বোঝে নাও যে ট্রান্সলেশন এবং হচ্ছে প্রেসিকে অনেকে অ্যাভয়েড করে যায়, কিন্তু দেখো আলটিমেটলি এইগুলোই তোমার নাম্বার তুলবে। আমি কথাতে ধরলাম কি একজন রিপোর্ট রাইটিং কমন পেয়ে গেল, 30-এর মধ্যে সে 22-23 পেলো, ঠিক আছে? অন্য একজন ক্যান্ডিডেট কমন না পেয়েও মোটামুটি লিখে হলে 18-19 পেয়ে গেল, তাহলে 4 নাম্বারের ডিফারেন্স হলো। এবার দেখা গেল তুমি ট্রান্সলেশন করতে পারছো না, তুমি প্রেসি করতে পারছো না, সেই ক্যান্ডিডেট তোমার থেকে ট্রান্সলেশনে 3-4 বেশি পেয়ে গেল, রিপোর্ট প্রেসিতে তোমার থেকে 3-4 বেশি গেল, আলটিমেটলি সে উইনার হলো। তাই এই কারণে যেন WPSI দের হাতে এখনো যেহেতু সময় আছে, সেই কারণে যেন রিপোর্ট রাইটিং এর পিছনে প্রচুর সময় বেশি না করে ট্রান্সলেশন এবং প্রেসি এগুলোকে ভালো করে পড়ো, এবং সেই সঙ্গে অবশ্যই গ্রামারকে। তাহলে কি, কারণ ট্রান্সলেশন, প্রেসি এই জিনিসগুলোতে কমন পাওয়ার আশা করে যেতে হবে না, কারণ এখানে জিনিসটাকে বুঝে দিলে যেন তুমি ওখানে লিখে দিয়ে আসতে পারো। তাহলে আমার KPSI, WPSI বেঙ্গলি ইংলিশটা গেল। এবং হ্যাঁ, গ্রামার পার্টে যে ব্যাপারটা, আর একটা জিনিস বলি, যে প্রিভিয়াস ইয়ারে যেমন অনেকে আছো যে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের জিনিসটাই ফলো করে যাচ্ছ, যে প্রিভিয়াস ইয়ারে যদি আমরা দেখি তাহলে ফরম্যাটটা এরকম ছিল যে রিপোর্ট রাইটিং এ 10 নম্বর ছিল, ঠিক আছে? অথবা প্রেসি, যে হয় রিপোর্ট করো না হলে প্রেসি করো, 10 নম্বর। ট্রান্সলেশন ছিল 20 নম্বর, আর গ্রামার পার্টে ছিল 20 নম্বর। এইটা কিন্তু একটা গ্রাজুয়েট লেভেলে যে ডেসক্রিপটিভ ফরম্যাট, তার কিন্তু প্রপার ফরম্যাট নয়, নাম্বার ডিস্ট্রিবিউশনের ফরম্যাট নয়। একটা যদি ক্লার্কশিপে যদি দেখো বা মিসলিনিয়াসে যদি দেখো, WBCS যদি দেখো, তাহলে কি জিনিস, যে রিপোর্ট রাইটিংও কম্পালসারি, তোমাকে রিপোর্টও করতে হবে, প্রেসি রাইটিংও কম্পালসারি, তোমাকে প্রেসিও করতে হবে, ট্রান্সলেশনও কম্পালসারি, তোমাকে ট্রান্সলেশনও করতে হবে।
তাই এই ফরম্যাটে যদি হয় তাহলে রিপোর্ট রাইটিংয়ে 15 নম্বর থাকার কথা, ট্রান্সলেশনে 15 নম্বর থাকার কথা, আর প্রেসি রাইটিংয়ে 10 নম্বর থাকার কথা। 15, 15, 30, 40, আর গ্রামার পার্ট হচ্ছে 10 নম্বর। তো একটা যে হিন্টস দেওয়া হয়েছে যে পুরোনো নিয়মে কোশ্চেন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই ফরম্যাটে হবে, এবং গ্রামারের ক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম এবং হচ্ছে ইডিয়াম ফ্রেজ, এই দুটো ভালো করে পড়ে যাও। সিনোনিম অ্যান্টোনিম এবং ইডিয়াম ফ্রেজ ভালো করে পড়ে যাও। সেই সঙ্গে প্রিপোজিশনটা একটু দেখতে পারো, প্রিপোজিশনটাও একটু করতে পারো। আর একটা জিনিস যেটা, যে তোমার ওই ইংলিশ টু বেঙ্গলি পেপারে যে ব্যাপারটা থাকে, কারণ ওখানে তো অনেকের থাকে যে যারা বেঙ্গলি পেপারে থাকে অনেকে উর্দু বা হিন্দি বা নেপালিতে করে। তো কে কোনটা কিসে করছো, মানে কে বেঙ্গলিতে করছো বা উর্দুতে করছো বা হিন্দিতে বা নেপালিতে করছো, ওই জায়গাতে কিন্তু একটা গোল করতে হয়, টিক মার্ক দিতে হয়। ওই জায়গাটা কিন্তু খুব ভালো করে করবে সবাই। ওটা যদি না করো তাহলে কিন্তু পেপার ক্যান্সেল হয়ে যেতে পারে বা সেই জায়গাটার নাম্বার কিন্তু ইভ্যালুয়েট নাও হতে পারে। তাই খুব সাবধান, বারবার ভালো করে বলছি, এক্সাম হলে গিয়ে আর একবার কনফার্ম করে নেবে বা জিজ্ঞাসা করে নেবে যে কোথায় গোলটা টিকটা করতে হবে। তো হচ্ছে এই পেপারটাতে তোমাকে ওই জায়গাতে কিন্তু টিক বক্স করতে হয়। ইংলিশ সবার কম্পালসারি, কিন্তু বেঙ্গলি পেপারটাতে কে কোন ল্যাঙ্গুয়েজ থেকে কি করছো সেটা কিন্তু ভীষণ জরুরি। এইটা টিক্স বক্স মেনশন করার পরে এসে বলো না যে যা ওটা ভুল হয়ে গেছে, করিনি স্যার, কি হবে। বারবার কিন্তু অনেকেই ভুল করে, তো এই জায়গাটা অবশ্যই দেখবে। এবং অবশ্যই মার্কস দেবে, কোশ্চেন নাম্বার দেবে। ধরো যদি দুটো রাইটিং বা অথবা দেওয়া থাকে, ধরো দেখা গেল একের ক খ দিলে যে কোনো একটা করতে হয়েছে, একের ক বা খ লিখবে, বা যদি অথবা থাকে তাহলে অথবা লিখবে, বা ওয়ার্ড থাকলে ওয়ার্ড লিখবে, অর্থাৎ কোশ্চেনের মার্কস কিন্তু দেবে। আর আর হচ্ছে পরপর সিকোয়েন্স অনুযায়ী লিখবে। যে তুমি হয়তো আগে দেখা গেলো রিপোর্ট আছে, রিপোর্ট না লিখে আগে গ্রামার গুলো করেছে, এরকম মানে কখনো করবে না। ভালো খারাপ ভালো মন্দ যাই হোক না কেন, প্রথম থেকেই পরপর একদম অর্ডারে, যেমন অর্ডারে দেওয়া আছে কোশ্চেন সেই অর্ডারেই পরপর সিকোয়েন্স অনুযায়ী লিখবে। তাহলে বেঙ্গলি ইংলিশ পেপার গেল, এবং বেঙ্গলি ইংরেজি একটা মেরিট লিস্টের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাইটাল পয়েন্ট। কারণ তো একটা জিনিস বলেছি, কোনো একটা ক্যান্ডিডেট বেঙ্গলি ইংলিশে 70-75 পায়, তো কোনো একটা ক্যান্ডিডেট বেঙ্গলি ইংলিশে 55-60 পায়। এই যে একটা হিউজ ডিফারেন্স, এটা কিন্তু হয়ে যেতে পারে। 55-60 কেন, 40-45ও পেতে পারে বেঙ্গলি ইংলিশ, 40-45 হতে পারে, অর্থাৎ ডবল, মানে ডবল পার্থক্য, মানে নাম্বারের ডিফারেন্স হয়ে যেতে পারে। এবার চলে আসছি, দেখো যে ম্যাথ, জিকে এবং রিজনিং। প্রথমে আগে ম্যাথ জিকেটাই বলি, এই ম্যাথ আর রিজনিংটা বলি। দেখো যে ম্যাথ রিজনিং এমন কিছু কঠিন আসে না, সহজই থাকে, কিন্তু তোমাকে ডেসক্রিপটিভ যে ফরম্যাট, সেই ডেসক্রিপটিভ ফরম্যাটটা লিখতে হবে কিন্তু ঠিকঠাক ভাবে, না তো নাম্বার পাবে না। 2 মার্কসের যে কোশ্চেন গুলো হবে সেইগুলো কিভাবে হচ্ছে সেগুলো এক্সপ্লেন করতে হবে। মানে কথাতেই যদি ধরি 5, 7, 9, 11, এরপরেটা কি হবে, আমি একটা সহজ এমনি জাস্ট বলছি। তোমাকে ভাষা দিয়ে প্রমাণ করতে হবে না, শুধু এরকম দেখাতে হবে যে 5 + 2 = 7, 7 + 2 = 9, 9 + 2 = 11, তাহলে অতএব 11 + 2 = 13। এটা হচ্ছে উত্তর। মানে আমি জাস্ট একটা সহজ উত্তর দিয়ে মানে উদাহরণ দিয়ে দেখালাম যে এই এক্সপ্লেনটুকু তোমাকে করতে হবে 2 মার্কসের জন্য। এবার যদি বড় যদি এসআরটি এরকম কোশ্চেন আসে, ঠিক আছে, তাহলে তুমি 4টে বিকল্পের মধ্যে, ধরো 4টে বিকল্প দেওয়া আছে, 4টে বিকল্পের মধ্যে যেটা আনসার সেটা সবার প্রথমে লিখবে। যে 4টি বিকল্পের মধ্যে ধরো সি হলো, 4টি বিকল্পের মধ্যে আমি সি করব, অর্থাৎ যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে এটা করব, কারণ বলে তার এক্সপ্লেনেশন দেবে। তারপরের যে প্যারাগ্রাফ থাকবে, সেকেন্ড প্যারাগ্রাফে বাকিগুলো কেন করবে না সেটার এক্সপ্লেনেশনটা দিয়ে দেবে। অর্থাৎ যেটা উত্তর হবে সেটাকে কিন্তু প্রথমেই লিখে এক্সপ্লেনটা করবে। যদি পাজেল আকারে থাকে, যে হয়তো 6জন বন্ধু আছে, তারা কেউ এই শহরে বাস করে বা এই কাজ করে, এই রকম থাকলে অবশ্যই ছক কেটে, এইভাবে যেরকম দেখিয়েছিলাম সেইভাবে ছক কেটে করবে। ঠিক আছে, যদি মনে হয় যে কাটাকুটি হচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে পাশে তুমি অন্য জায়গায় করতে পারো, দিয়ে এখানে ফ্রেশ করে লিখবে আনসার শিটে। কিন্তু অবশ্যই ডিটেলসটা তোমাকে দেখাতে হবে। ডিটেলস তুমি যদি বিস্তারিত করে না দেখাও তাহলে কিন্তু তোমাকে নাম্বার দেওয়া, মানে এটুকু মনে রাখবে। সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে গোলাকার বলুক, বৃত্তাকারে বলুক, বা যদি তোমাকে বলা হয় যে একটা সারিতে আছে, উত্তর দিকে মুখ করে আছে, তাহলে এরকম করে ডিরেকশন দেখাবে যে এটা হচ্ছে উত্তর দিক, তাহলে এই দিকটা হচ্ছে, সরি, এই দিকটা হচ্ছে ডান দিক, এই দিকটা হচ্ছে বাম দিক, এই সমস্ত কিছু ডিরেকশন করবে। যদি বৃত্তাকার গোলাকার বলে কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে সেই ক্ষেত্রে এরকম চিত্র অঙ্কন করে কেন্দ্রের দিকে আরো চিহ্ন দেবে। এরকম ভাবে একটা দাগ দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিকটা হচ্ছে ডান দিক, এই দিকটা হচ্ছে বাম দিক, এই সমস্ত কিছু দিক নির্দেশ করবে, তবেই কিন্তু রিজনিং এ ফুল মার্কস পাবে। এবার ম্যাথের ক্ষেত্রে আসি, যে ম্যাথের ক্ষেত্রে সরাসরি সূত্র প্রয়োগ করবে না, ঠিক আছে, সরাসরি সূত্র প্রয়োগ করবে না। 2 নম্বর জিনিস যেটা,
যতটা সম্ভব পারা যাবে যে ঐকিক নিয়মে করার চেষ্টা করবে, ঠিক আছে? সমস্ত অঙ্কগুলো ঐকিক নিয়মে, এত টাকা হলে এত টাকা, এই হলে এতদিন, এরকম ভাবে ঐকিক নিয়মে করার চেষ্টা করবে। যে ক্যালকুলেশনের জায়গা থাকে, হয়তো এরকম কিছু কোশ্চেন আসে, তো আমরা কি করি 5, 11, 55 এইভাবে কেটে দিই, এরকম করবে না। যে 55 গণিত 60/5 আছে, এটা বুঝতে পারছো, 11 কাটছে, 6×11 660 হবে, জাস্ট এইভাবে লিখবে, ওটা থাকুক, এটাই ক্যালকুলেশন হলো। এবার যদি কঠিন ক্যালকুলেশন হয়, পাশে রাফ করে নাও, দিয়ে বসাও। অর্থাৎ ওই ডিজিটের জায়গাগুলোকে একদম মানে ফাঁকা রাখবে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কাটাকুটি কোনো কিছু করবে না। এবং শেষে আর একটা জিনিস, যেটা যে শেষে উত্তর অবশ্যই লিখবে, শেষে উত্তর, অতএব নির্ণীয় ক্রয় মূল্য বা অতএব ব্যক্তির ক্রয় মূল্য এত টাকা বলে উত্তর বা অ্যান্সার, এই জিনিসটা এখানে লিখবে। এবার চলে আসে জিকে। জিকে দেখো, যে আমি মোটামুটি যারা প্রিলিমস থেকে ছিলে সবই করিয়েছি, মানে ডেসক্রিপটিভ প্যাটার্নেও করেছি, শর্ট প্যাটার্নেও করিয়েছি, ঠিক আছে? এখন কি আসবে পরীক্ষায় সেটা জানি না, তবে ডেসক্রিপটিভ হওয়ারই বেশি সম্ভাবনা। তো এমন দেখা গেলো যে কমন পেলে বা হচ্ছে কমন পেলে না, যদি বেশি কোশ্চেন থাকে, যদি ধরো 7খানা কোশ্চেন থাকে, যে করে 5টা করতে হচ্ছে, তাহলে যদি মনে হয় যে তুমি 7টাই পারছো, তাহলে অবশ্যই যেগুলো পার্ট মার্কিং আছে, কেটে কেটে দেওয়া আছে, সেইগুলোকে করার চেষ্টা করবে। কারণ একটা ফুল মার্কস কোশ্চেন করার থেকে পার্ট মার্কিং এ বেশি ভালো নাম্বার পাওয়া যায়। এবার যদি দেখো যে না তুমি পারছো না 7খানা কোশ্চেন, তাহলে যে 5টা পারবে সেই 5টাই করবে। তবে এখানে অহেতুক লিখবে না, ঠিক আছে? অহেতুক আনসার লিখবে না। যে ভাবছো যে ডেসক্রিপটিভ আছে, বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসি, বানিয়ে বানিয়ে যদি লিখো তুমি, নাম্বার তো পাবেই না, বরং টিচারের কি হতে পারে, সাইকোলজিক্যাল একটা কাজ করতে পারে, নেগেটিভিটি কাজ করতে পারে, যে এই ছেলেটা বানিয়ে লিখছে ইমপ্রেস করার জন্য, যে কিছু একটা নাম্বার পেয়ে যাবে বলে। তাই কখনো তোমার যদি ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে, তাহলে কখনো বানিয়ে লিখবে না। তাতে তুমি কোশ্চেন ছেড়ে দাও, ঠিক আছে? অন্য কোশ্চেনের উপরে যেন ব্যাড ইম্প্যাক্ট না পড়ে, এটা কিন্তু বারবার বলছি। বানিয়ে খেউ খবরদার। বানিয়ে মানে কোনগুলো? ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এসেছে, তারপরে বা হয়তো তোমার এরকম ধরনের ইন্টারনেট নিয়ে এসেছে, অনলাইন এডুকেশন, এগুলো যেমন হ্যাঁ বানিয়ে কনসেপ্টটা নিয়ে বানিয়ে লেখা যায়। কিন্তু আমি বলছি কোনো একটা টপিকের তোমার কোনো নলেজই নেই, সেই নলেজ সম্পর্কে তুমি বানিয়ে লিখছো, এটা কখনোই করবে না। যদি শর্ট, আর অবশ্যই নাম্বারিং করবে। ধরো দেখা গেল 1-এর ক খ ক করে আছে, তাহলে 1-এর ক বলে নাম্বার দেবে, খ বলে নাম্বার দেবে। তারপরে যে নাম্বারিংটা অবশ্যই মার্ক করবে, ঠিক আছে? যদি অনলাইনার হিসেবে আসে, তাহলে কি পূর্ণ বাক্যে লিখবে? অবশ্যই। অনলাইনার যদি আসে, তাহলে পূর্ণ বাক্যে উত্তর লিখবে। যদি কোনো বিজ্ঞানীর নাম হয়, হয়তো দেখা গেলো যে গ্রেগর জোহান মেন্ডেল, শুধু মেন্ডেল লিখবে না, পুরো নামটা লিখবে, যে গ্রেগর জোহান মেন্ডেল। এই পুরো নাম না লিখলে হয়তো দেখা গেল নাম্বার কাটা গেল। বা বানান ভুলের জন্য কিন্তু নাম্বার কাটা হতে পারে। তাই বানান ভুল কিন্তু ভীষণ ভাইটাল পয়েন্ট, বানান ভুল একদমই করার চেষ্টা করবে না। আর একটা জিনিস আছে পুরো নামের ব্যাপার। পুরো নাম হয়তো দেখা গেলো যে পিডিএফ এর ফুল ফর্ম তোমার এসেছে পিডিএফ, তাহলে কোশ্চেনে হয়তো পিডিএফ দেওয়া আছে, কিন্তু যারা পুরোটা বাংলাতে তোমরা লিখছো, তারা অবশ্যই যে শুধু পুরো নামের জায়গাটা হঠাৎ করে ইংলিশ করবে তা করবে না। যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, তাই এইরকম ভাবে লিখবে যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এইভাবে বানান করেই কিন্তু লিখবে। যাই হোক, জিনিস তো অনেক আছে, কিন্তু এখন আর কিছু মনে পড়ছে না। তবে আর একটা জিনিসও, যে প্রচন্ড যেহেতু শীত পড়েছে, ঠিক আছে? প্রচন্ড যেহেতু শীত পড়েছে, তাই সেই কারণের জন্য আর একটা কথা, যে পেনের ব্যাপার। তো পেন, হ্যাঁ একটা জিনিস, যে পেন কোন কালি ব্যবহার করবে। আমার ঠিক মনে পড়ছে না, যে অ্যাডমিট কার্ডটা আমার মানে দেখা হয়নি, যে অ্যাডমিট কার্ডে ব্লু না ব্ল্যাক কিছু বলা আছে কিনা আমার মনে পড়ছে না। যদি বলা থাকে যে বল পেন পয়েন্ট, ঠিক আছে, যে কোনো বল পেন পয়েন্ট যদি লেখা থাকে, তাহলে অবশ্যই কালো বা নীল যে কোনো কালি নিয়ে যাও। তবে একটা জিনিস, যে এখানে কালো নীল দুটোকে মিক্স করবে না, ঠিক আছে? কালো নীল দুটোকে মিক্স করবে না। অর্থাৎ যদি ব্লু, মানে তুমি যদি বলা থাকে যে কোনো কালি যদি মেনশন না করে, তাহলে যদি ব্লু ইউজ করো, তাহলে পুরোটা সবই ব্লুতেই করো। যদি তোমার কাছে ব্ল্যাক থাকে, তাহলে ব্ল্যাক পুরোটাই করে। এমন নয় যে অনেকে কি করে, যে উপরে একটা পয়েন্ট আলাদা কালিতে করে, আলাদা কালিতে উত্তর লেখে। এখন সেই মাধ্যমিকের মতো বা উচ্চ মাধ্যমিকের মতো সে ডেসক্রিপটিভ বড় বড় লেখার ওই জিনিসটা নেই। অর্থাৎ যে কালি ব্যবহার করবে, একটা সেম কালি একটাতেই ব্যবহার করবে, ওটাতেই তুমি উপরে টাইটেল বা শিরোনাম দেবে, ওটাতেই তুমি লিখতে শুরু করবে, ঠিক আছে? অবশ্যই কোনো একটা কালি ব্যবহার করো। আর একটা বারবার জিনিস বলা হচ্ছে, টু দা পয়েন্ট উত্তরে লিখে হতো, বেশি এক্সট্রা এক্সেসিভ লিখতে যাবে না, তাহলেই কিন্তু মুশকিল হবে।
আর যেহেতু এখন শীতকাল, সেই শীতকালের জন্য কি হচ্ছে যে হাতটা জমাট বেঁধে যাচ্ছে, হচ্ছে মানে লেখা হচ্ছে না। সেই কারণে জন্য বাড়ি থেকে যখন বের হবে আগামীকাল বা আজকে হয়তো যারা অনেকে বেরিয়ে গেছো, তো অবশ্যই হাতে গ্লাভস বা কিছু পরে থাকবে, হাতটা যেন গরম থাকে। আর পেন, যে পেনে ব্যবহার করে, যে পেনে লিখবে, সেই পেনগুলোকে ভালো করে লিখে অভ্যেস করে নাও, ঠিক আছে? ভালো করে হাতের সঙ্গে সেট করে নাও, বা যেন ভালো কালি বের হয়, এই জিনিসটা ভালো করে দেখে নাও। আর যারা কালকেই যারা যাবে দূর থেকে, অবশ্যই হাতে কিছু পরে থাকবে, যেন হাতে যেন ঠান্ডাটা না লেগে। ঠান্ডা লেগে থাকলে কিন্তু লেখা কিন্তু একদম এগোবে না। এটা একটা পয়েন্ট ভালো করে বলে দিই। আর যদি দেখো যে ডেসক্রিপটিভ ফরম্যাটে হয়ে যাচ্ছে, অর্থাৎ 5টা বড় কোশ্চেন তোমাকে করতে হচ্ছে, সেই সঙ্গে ম্যাথ রিজনিং করতে হচ্ছে, সেই ক্ষেত্রে 2 ঘন্টা সময়ে কমপ্লিট করাটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাই কি করবে, যে এই যে ডেসক্রিপটিভ যে কোশ্চেনগুলো হবে, সেইগুলোকে একদম শর্ট শর্ট করে ছোট ছোট করে লিখবে। কারণ দেখা গেলো যে প্রথম একটা দুটো কোশ্চেন লিখতে তোমার প্রচুর টাইম লেগে গেল, বাকিগুলো আর কমপ্লিটই করতে পারছে না। তাই সেই কারণে একটা জিনিস যেটা করতে পারে, ম্যাথ রিজনিংটাকে আগে করে নিতে পারো, এবং টার্গেট রাখবে যে ম্যাথ রিজনিংটা তুমি 1 ঘন্টার মধ্যে করে নেবে, বাকি তখন জিকে কোশ্চেন থাকবে। আর অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা খুব ভীষণ জরুরি কিন্তু হয়ে পড়বে যদি ডেসক্রিপটিভ মানে সবগুলোই হয়। তাই তুমি একটা কোনো কোশ্চেন জানো বলে ভাবছো যে প্রচুর লিখে আসবে, তা করবে না। অর্থাৎ যদি অধীনতামূলক মেথড যদি দেয় টিকা 2.5 নম্বরের, তাহলে যতটুকু লেখা প্রয়োজন সেইটুকুই লিখবে। যে লর্ড ডালহৌসির প্রবর্তন করা স্বাধীনতামূলক মিত্রতন্ত্রের মূল কথা ছিল, যদি কোনো রাজ্য ইংরেজদের বশ্যতা স্বীকার করে ব্রিটিশ কোম্পানির অধিকার হয়, তাহলে তাদেরকে অভ্যন্তরীণ বা বৈদেশিক শত্রুদের হাত থেকে রক্ষা করবে, তার পরিবর্তে তারা তাদের সুরক্ষা প্রদান করবে। ব্যাস, প্রথম রাজ্য এই জয়েন করেছে। এই বলেই ছেড়ে দিতে হবে। যে তুমি আরো ভাবছো যে আমি আরো প্রচুর লিখবো, লেখা দরকার নেই, তাছাড়া তুমি সময় পাবে না। তো এইগুলোই, সবাইকে বেস্ট অফ লাক, খুব ভালো করে তোমরা পরীক্ষা দাও, ঠিক আছে? সবাইকে অল দ্য বেস্ট। ভালো করে তোমরা সবাই পরীক্ষা দাও। আশা করি পরীক্ষা যারা প্রিপারেশন নিয়েছো, যারা পড়ছো, তাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এবং এটা একটা জিনিস জেনে রাখো, যে বেশি পড়লেই চাকরি হবে, এবার না, এটা আগেও বলেছি, এরকম নয়। কারণ এসআই এর পরীক্ষা এমন একটা পরীক্ষা বা কোশ্চেন প্যাটার্ন হয়, যে যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বেসটা ভালো আছে বা বেসিক নলেজ আছে, তারা কিন্তু অনেকেই বেশি প্রিপারেশন না নিয়েও বেরিয়ে গেছে। কারণ এখানে বাংলা ইংরেজিটা ভাইটাল পয়েন্ট, ম্যাথ রিজনিংটা ভাইটাল পয়েন্ট, ট্রান্সলেশন প্রেসি, এই সমস্ত জিনিসগুলো যেমন হচ্ছে, ভালো কনসেপ্ট না থাকলে এই 1 দিন 2 দিন 5-6 মাস প্রচুর পড়েও কিন্তু হয় না। তো যাই হোক, যারা প্রিপারেশন নিয়েছে এবং যাদের ক্যাপাবিলিটি আছে, অবশ্যই ভালো পরীক্ষা হবে। সবাইকে অল দ্য বেস্ট। আর ডব্লিউবিপিএসআই শুধু মেনলি যাদের পরীক্ষা রয়েছে, এখন 1 মাস সময় আছে, কেউ যদি প্রিপারেশনটাকে একটু স্ট্রং করে নিতে চাও পরীক্ষা প্রস্তুতির সঙ্গে, তবে অবশ্যই 7797942727 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।